স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠকে বসেছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ। আমরা আরও বিস্তারিত জানব রোজের কাছ থেকে। রোজ, প্রায় 7 বছর পর চেয়ারপারসনের সাথে এ ধরনের বৈঠক, আনুষ্ঠানিক বৈঠক, অনেক নেতাকর্মীরাই নিশ্চয়ই এসেছেন। তারা কি বলছেন, কে কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন জানাবেন আমাদেরকে। তরুণী, আমি আছি রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় বাসভবন ফিরোজার সামনে। তো আপনি জানেন, এর আগে 2017 সালে বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং দীর্ঘ বছর পরে, দীর্ঘ 2 বছর কারাজীবন, তার পরবর্তীতে অসুস্থতা, সব মিলিয়ে আগামী 7 তারিখ রাত 10টার দিকে যে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে লন্ডনের উদ্দেশ্যে, এবং এমনটি জানিয়েছে যদি সবকিছু ঠিকঠাক থাকে সেই চিকিৎসাজনিত বিষয়েই আজকের এই সাক্ষাৎ। আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কথাবার্তা বিএনপির পক্ষ থেকে বলা হয়নি। তো আপনি জানেন, এর মধ্যেই বেশ কিছু নেতাকর্মী, স্থায়ী কমিটির সদস্যগণ এসেছেন। এর মধ্যে এখন পর্যন্ত এসে পৌঁছাননি ডাক্তার এজেড এম জাহিদ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আর বাকিরা এসে পৌঁছেছেন এবং বিএনপি মহাসচিবও কিছুক্ষণ আগে চলে এসেছেন। তো সাক্ষাৎটি শুরু হয়েছে এবং সাক্ষাৎ পরবর্তী তাদের যে আলাপ আলোচনা বা দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, তারা আনুষ্ঠানিকভাবে সেটি আমাদেরকে জানাবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে চিকিৎসাজনিত কারণে যে তোড়জোড় রয়েছে বা তার স্বাস্থ্যের যে বার্ধক্যজনিত কারণে স্বাস্থ্যের যে অবনতি হয়েছে, সেই বিষয়গুলোকে রেখে অতি সূক্ষ্মভাবে যেন তার যাতায়াতের যে অবস্থা রয়েছে এবং তার শারীরিক যে কন্ডিশন রয়েছে, সেই বিষয়গুলোকে নিয়ে আজকের আলাপ আলোচনা এবং কিভাবে সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। আপনি জানেন, ইতিমধ্যেই একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, সেটি কাল এসে পৌঁছাবে বেগম জিয়াকে, যেটি বহন করবেন কাতার আমিরের পক্ষ থেকে। তো এই সাক্ষাৎ শেষে আপনাকে এই সাক্ষাতের আলোচনা নিয়ে যে সিদ্ধান্ত হবে সেটি জানাতে পারবো। তরুণী, নিশ্চয়ই সাব্বির রোজ, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য। এদিকে পরিবেশ তৈরি না হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হয়নি, তবে শিগগিরই তিনি দেশে ফিরবেন। যুক্তরাজ্য থেকে দেশে ফিরে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। আর যে কোনো বাহানায় গণতান্ত্রিক সিস্টেমে যাওয়ার বা নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার, তবে কবে নাগাদ আলোচনা শুরু হবে তা অবশ্য স্পষ্ট করেননি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এদিকে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড দ্রুত পুনর্তদন্তে পিবিআই কাজ করছে বলেও জানান শফিকুল আলম। রবিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। হাসিনার যে হরর যে স্টোরিটা, যে সে কি ভয়ানক কাণ্ডগুলো করেছে, অনেকে আসলে ইন্ডিয়ান প্রেসের অনেকে জানতোই না। এ সময় জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে। আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। হাসিনার আমলের তো পাপাচারের তো শেষ নাই। প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচার, শাপলার ম্যাসাকারগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের কাজ হচ্ছে। হাসিনাকে তার আমরা জাস্টিসের আওতায় আনবো। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের পুনঃতদন্তে পিবিআই কাজ করছে বলেও জানান শফিকুল আলম। তো সাগর রুনির বিষয়ে আমরা বলতে পারি, এটা নিয়ে রিওপেন করা হয়েছে, সবগুলো এভিডেন্স গুলো আবার দেখা হচ্ছে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।
10 দিন পর খুলে দেয়া হলো আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের 7 নম্বর ভবনটি। সম্পূর্ণ পুড়ে যাওয়া ফ্লোরগুলো ছাড়া নিচের 5টি তলায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। সংস্কার চলছে ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামোর। ক্ষতির পরিমাণ নিরূপণে 2টি তদন্ত কমিটি হয়েছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান সচিব। আর গণপূর্ত সচিব জানান, ক্ষতিগ্রস্তের অংশের সংস্কার করে খুলে দেয়া হবে ভবনের বাকি কক্ষগুলো। 25 ডিসেম্বর গভীর রাতে আগুন লাগে সচিবালয়ের 7 নম্বর ভবনে। এতে ক্ষতিগ্রস্ত হয় ভবনটির 6 থেকে 9 তলা পর্যন্ত। তদন্তের স্বার্থে এতদিন ভবনটি ছিল আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। 10 দিন পর রবিবার ভবনের 5ম তলা পর্যন্ত উন্মুক্ত করে দেয়া হয়। নিজ নিজ দপ্তরে অফিস করেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। ভবনটি খুলে দেওয়ার পর পরিদর্শন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। জানান, পুড়ে যাওয়া কক্ষগুলো ব্যবহার উপযোগী আছে কিনা তা জানা যাবে বুয়েটের বিশেষজ্ঞ প্রতিবেদনের পর। যে বিষয়গুলো ড্যামেজ হবে সেটা কিন্তু দেশের অনেক কিছুর সাথেই জড়িত। তাই সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটাকে টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে এটি কতটুকু ব্যবহারযোগ্য এটি আসলে অবশ্যই আমি মনে করি যে পূর্ণাঙ্গ রিপোর্ট যখন আমাদের হাইপাওয়ার কমিটি দিবে সেখানে স্ট্রাকচারাল কি অবস্থা আছে, বিশেষ করে বুয়েটের ইঞ্জিনিয়াররা তারা বলতে পারবেন যে এটা কতটুকু ব্যবহারযোগ্য। এবং এরপরে কারণ আমাদের আসলে শুধু রিপেয়ার করার ইস্যু না, এখানে সেফটি ইস্যু আছে। গৃহায়ণ গণপূর্ত সচিব জানান, আগুনে পোড়া 4টি ফ্লোরের মেরামত কাজ চলছে। যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। আজকে আমরা এটা কমপ্লিট করে দিচ্ছি, তাকে অফিস করতে পারবে। আর উপরেরটা আমরা শুরু করব কাজ, 10-12 দিন লাগবে সর্বোচ্চ, এর বেশি হয়তো আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। তবে ভবনটিতে বন্ধ ছিল লিফট, পানি ও আংশিক ইন্টারনেট সংযোগ। এগুলো দ্রুত সচল হবে বলেও জানান গৃহায়ণ ও গণপূর্ত সচিব। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তার অংশগ্রহণের অনুমতি বাতিল করেছে সরকার। বিকেলে আইন মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর আবুল হাসানাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভোপাল এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে 10 থেকে 20 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। 600 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন এবং প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর প্রথমবার শেখ পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে এটি প্রথম দুর্নীতি মামলা। জাতীয় সংসদ থেকে পদত্যাগ করে 2020 সালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হন শেখ পরিবারের সদস্য ফজলে নূর তাপস। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আত্মগোপনে থাকেন। এরপর তাপস পরিবারের সম্পদের অনুসন্ধানে নামে দুদক। রবিবার তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেন দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম ও সহকারী পরিচালক ফেরদৌস রহমান। এজাহারে বলা হয়েছে, 2013 সাল থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত শেখ ফজলে নূর তাপস তার 27টি ব্যাংক হিসেবে 539 কোটি 16 লাখ টাকা ও 5 কোটি 17 লাখ মার্কিন ডলার সন্দেহজনক লেনদেন করেছেন, যা জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ। এছাড়া 73 কোটি টাকা সম্পদের বৈধ কোনো উৎসই পাওয়া যায়নি। অন্যদিকে স্ত্রী আফরিন তাপসের 9টি ব্যাংক হিসেবে 70 কোটি 89 লাখ টাকা এবং 2,02,259 মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেন হয়েছে। আফরিনের নামে থাকা 6 কোটি 40 লাখ টাকা সম্পদের বৈধ কোনো আয়ের উৎস পাওয়া যায়নি। দুদকের মহাপরিচালক জানান, অবৈধ সম্পদের মালিক হয়েছেন তাপস। আরও স্থাবর অস্থাবর সম্পদ দেশে এবং বিদেশে পাওয়া গেলে সেগুলিও এই মামলার সাথে অন্তর্ভুক্ত করা হবে। তদন্তকালীন সময়ে যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। তাপস ও তার স্ত্রীর পাশাপাশি একই দিন পিএসসির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী এবং সন্তানের বিরুদ্ধে 3টি মামলা করেন সংস্থাটির পরিচালক আলামিন। এসব মামলায় 4.25 কোটি টাকা অবৈধ সম্পদের তথ্য দেওয়া হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।
অন্যদিকে শুধু টিউলিপ সিদ্দিক নয়, এবার শেখ হাসিনার আরেক ভাগ্নি টিউলিপের বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামেও যুক্তরাজ্যের লন্ডনে বিনামূল্যে পাওয়া একটি ফ্ল্যাটের সন্ধান মিলল। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এদিকে বিলাসবহুল ফ্ল্যাটের মালিকানা নিয়ে পদত্যাগের চাপে রয়েছেন রূপন্তীর বোন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পর এবার উত্তর লন্ডনে তার ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে বিনামূল্যে দেয়া আরেকটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। রূপন্তীকে দেয়া হলেও ফ্ল্যাটটি ব্যবহার করতেন টিউলিপ। এ ব্যাপারে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস। ফ্ল্যাট উপহার নেয়ার খবর প্রকাশের পর চলমান তদন্তের মধ্যে থাকা যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপের বোনের এই নতুন তথ্য সামনে আসলো। প্রতিবেদনে বলা হয়, 2009 সালে মঈন গনি নামে বাংলাদেশি আইনজীবী উত্তর লন্ডনে একটি ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন। পরে আজমিনা বিনামূল্যে ওই ফ্ল্যাটটি টিউলিপকে ব্যবহার করতে দেন। এর আগে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, লন্ডনের কিংস ক্রসে একটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিকানা নিয়ে তোপের মুখে থাকা ব্রিটিশ সিটি মিনিস্টার এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক পদত্যাগের চাপে রয়েছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে উপহার পাওয়ার কথা অস্বীকার করে জানান, ফ্ল্যাটটি তার বাবা মা কিনে দিয়েছিলেন। নানা সময় ভিন্ন তথ্য দেওয়ার পরিপ্রেক্ষিতে টিউলিপ ওই ফ্ল্যাটের মালিকানা কিভাবে পান সঠিক ব্যাখ্যা দিতে না পারলে টিউলিপের পদত্যাগের দাবি জানান ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাট ভিকার্স ও বিরোধী দলীয় আরেক নেতা বেন ওবিস জেকটি। ডেইলি মেইলের খবরে আরও বলা হয়, প্রতিবেদনটি তৈরির জন্য বিভিন্ন অভিযোগ নিয়ে প্রশ্ন করলে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেন টিউলিপ সিদ্দিক। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 4টি ব্যাংক সহ 6টি ব্যাংকের এমডিকে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশেই এমন সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলোর পর্ষদ। ব্যাংকের চেয়ারম্যানরা জানান, আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানই এমডি সরিয়ে দেওয়ার শর্ত দিয়েছে। বলেন, ঋণ কেলেঙ্কারিতে সম্পৃক্ততা না থাকলে অডিট শেষে তারা আবারও স্বপদে ফিরতে পারবেন। গেল 1.5 দশকে অনেকটা আইন করেই ব্যাংক লুটের সুযোগ করে দেওয়া হয় সরকারের মদতপুষ্ট কিছু ব্যবসায়ীকে। জনগণের আমানত নামে বেনামে লুট করেন তারা। সরকার পতনের পর এসব ব্যাংকের দুর্দশা আরও প্রকট হয়েছে। নাজুক পরিস্থিতিতে থাকা এসব ব্যাংকের প্রকৃত চিত্র খতিয়ে দেখতে বিদেশি প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে কেপিএমজি ও আনসেন্ট্রিং নামে 2টি বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিক পর্যায়ে 6টি ব্যাংকের সম্পদ মূল্যায়ন করবে প্রতিষ্ঠান দুটি। এ নিরীক্ষা কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে ঋণ কেলেঙ্কারিতে সমালোচিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, ইউনিয়ন, এক্সিম এবং আইসিবি ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর কথা জানান ব্যাংকের চেয়ারম্যানরা। অডিট করার সময় এমডি সাহেবরা থাকলে ওই কোম্পানি মনে করতেছে আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে, আমরা যে জন্য যাবি তারা এখানে আমাদেরকে বাধা দিবে, যেন ইনভলভ বা ইনফ্লুয়েন্স করতে না পারে, ওটা অন্য কিছু না। আচ্ছা, এটা কি সিদ্ধান্ত স্যার ফাইনাল, মানে তাদের অলরেডি কোন ব্যাংক করেও ব্যাংক করতে হবে 6টা ব্যাংক। অডিট প্রসেস এমডি শুড নট বি দেয়ার। অন্যদের ব্যাপারে তো স্পেসিফিক বলা হয়নি। অন্যদের ব্যাপারটা ব্যাংক দেখবে যে যাতে নাকি আনইন্টারাপ্টেড এই কার্যক্রম চলতে পারে, এটা এনশিওর্ড হচ্ছে, এটা দেখতে চান। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় জানান, নিরীক্ষায় নির্দোষ প্রমাণ হলে ছুটিতে থাকা এমডিরা আবারও স্বপদে বহাল হবেন। 6 ব্যাংকের এমডি ছুটিতে থাকবেন, এটা সকল ব্যাংকের পর্ষদের সম্মিলিত সিদ্ধান্ত। অর্থাৎ এই প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখার জন্য এমডিদেরকে সাময়িকভাবে ছুটিতে যেতে বলা হয়েছে এবং এটা আসলে আন্তর্জাতিক রীতি অনুযায়ী করা হয়েছে। নিরীক্ষা শেষেই দুর্দশাগ্রস্ত এসব ব্যাংকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলেও জানিয়েছেন ব্যাংকের পর্ষদ সদস্যরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।
যুদ্ধকৌশল ও দক্ষতার প্রশংসা করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া শেষে বক্তব্যে এই নির্দেশ দেন তিনি। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এর আগে দুপুর 12:30টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী হেলিকপ্টারটি কালুখালীর মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুরায় হেলিপ্যাডে অবতরণ করে। মহড়ায় উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও আধুনিকায়নের জন্য আমরা কাজ করে যাব। প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। দর্শক, ডিবিসি নিউজে শুরু হয়েছে ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি এবং আজ সম্প্রচার হবে এই আয়োজনের 17তম পর্ব। ছিলেন কলেজ শিক্ষক, শিক্ষক থেকে এমপি, অতঃপর মন্ত্রী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে মেহেরপুরের সব কিছুর নিয়ন্ত্রক হয়ে ওঠেন অধ্যাপক ফরহাদ হোসেন। স্ত্রী, ভাই ও বোন জামাইকে রাজনীতিতে পদায়ন করে কায়েম করেন পরিবারতন্ত্র। এছাড়া কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ আশেপাশের জেলার ঠিকাদারি কাজ, নানা বরাদ্দ নিয়ন্ত্রণ সহ সব কিছুই চলে যায় ফরহাদ পরিবারের হাতের মুঠোয়। এভাবে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ, পাচার করেছেন দেশের বাইরেও। 2014 সালে এমপি নির্বাচিত হন ফরহাদ হোসেন। শিক্ষক থেকে এমপি হয়ে বদলে যেতে থাকেন তিনি। 2015 সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। 2018 সালে দায়িত্ব পান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর। সবশেষ 2014 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে একই মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী হন ফরহাদ। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরই বেরিয়ে আসতে থাকে ফরহাদ হোসেনের আসল রূপ। পুরো জেলায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন তিনি। স্বজনদের গুরুত্বপূর্ণ পদ দিয়ে কায়েম করেন পরিবারতন্ত্র। স্ত্রী সৈয়দা মোনালিসাকে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য, ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুলকে বানান জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং বোনজামাই ইউপি চেয়ারম্যান বাবলু বিশ্বাস পান জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ। মেহেরপুর সহ আশপাশের কয়েকটি জেলায় ছড়ি ঘোরাতেন তারা। ক্যাসিনো ব্যবসার পরিচালনা সহ ঠিকাদারি কাজের কমিশন নিজে আদায় করতেন ফরহাদ হোসেনের স্ত্রী। এভাবে তিনি কোটি টাকা হাতিয়ে নিজস্ব বলয় তৈরি করেন। দলের নেতাদের কোণঠাসা করে তৈরি করেন ফরহাদ লীগ। সম্পদ গড়েছেন দেশ ও দেশের বাইরে। পারিবারিক একটা দলে পরিণত হয়েছিল। মেহেরপুরের সকল ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এখানে অনেক লোক মানে জুয়ার সঙ্গে জড়িত, সমস্ত কিছুই তার পরিবার নিয়ন্ত্রণ করত। বাংলাদেশের সবচাইতে বড় ক্যাসিনোর সিন্ডিকেট হচ্ছে মেহেরপুর জেলায়। আর এই ক্যাসিনো সিন্ডিকেটটা চালাই নাকি তার মোনালিসা, তার স্ত্রী নাকি সবকিছু নিয়ন্ত্রণ করত। ফরহাদ তার ভাই ও বোনের স্বামী বিএডিসি সেচ প্রকল্প, সার ও বীজ বরাদ্দের বন্টন ছাড়াও সব সরকারি দপ্তরের কাজ নিয়ন্ত্রণ করতেন। সব কাজ তাদের বাসায় বসে ভাগাভাগি হতো। এভাবে বঞ্চিত হয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। বিএডিসির মুজিবনগর প্রকল্প নামে একটি প্রকল্প আছে। এই প্রকল্প সমস্ত ঠিকাদারি কাজ তাদের মাধ্যমে নিয়ন্ত্রণ হতো এবং তাদের পরিবার, তার ওয়াইফ এবং তার ভাই এটি নিয়ন্ত্রণ করতেন। আমরা কিন্তু জানতামই যে মন্ত্রী পরিবারের একটা বড় পার্ট নেওয়ার পরে যা যৎসামান্য সেটা আমরা পাইতাম। ব্যবসায়ীরা বলছেন কোন সেক্টর ফরহাদ পরিবারের নিয়ন্ত্রণের বাইরে ছিল না। তাদের দাপটের কাছে অসহায় ছিলেন ঠিকাদাররা। জিনিসপত্র তছরূপ করে, আমার অফিস তছনছ করে, আমার ফাইলপত্র সব নষ্ট করে দেয়। তারা আমার বিভিন্ন ডকুমেন্টসও তারা নষ্ট করে দিয়েছে। তারা পুলিশকে এভাবেই আমার বিরুদ্ধে ব্যবহার করেছিল। এছাড়া মেহেরপুরে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা সম্পদ আছে ফরহাদ ও তার পরিবারের সদস্যদের। টেন্ডার কমিশন নিয়োগ ও দলীয় বাণিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ আছে ফরহাদ হোসেনের বিরুদ্ধে। ঢাকায় একাধিক ফ্ল্যাট, কানাডার বেগমপাড়ায় বাড়ি সহ বেশ কয়েকটি দেশে সম্পদ পাচারের তথ্য সামনে এসেছে। যদিও সবশেষ হলফনামায় তার ছিটে ফোটাও নেই। 2014-তে বার্ষিক আয় দেখান 6,12,000 টাকা, আর 2024-এ দেখান 47,25,000। স্থাবর সম্পদ 2014-তে শুধু অকৃষি জমি দেখালেও 10 বছরে সেই জমি ছাড়াও বেড়ে হয় 75 লাখ টাকা, আর অস্থাবর সম্পদ 26,27,000 থেকে হয় 6,75,00,000 টাকা।
সরকারি ত্রাণের টাকার মালামাল আত্মসাতের অভিযোগে ফরহাদ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সরকার পতনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। এ পর্যায়ে জানাবো মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে শীতের গল্প। পৌষের শেষ ভাগে দেশে চলছে শীতের দাপট, অস্থির জনজীবন, বিপর্যস্ত প্রাণীকুল, দুর্ভোগে স্বল্প আয়ের মানুষ। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগী বেড়েছে, তবে বেলা বাড়তেই বিভিন্ন জেলায় দেখা মিলে রোদের ঝিলিক। রবিবার সকালে কুয়াশার চাদরে ঢাকা পড়ে দেশের বিভিন্ন এলাকার পথঘাট। ধীরগতিতে চলাচল করে যানবাহন, বন্ধ থাকে ফেরিঘাটে নৌ চলাচলও। সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় দেশের সর্বনিম্ন 9.7 ডিগ্রি সেলসিয়াস। হিমালয় থেকে নেমে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেয়। তীব্র শীতের মাঝেই ঘন কুয়াশা উপেক্ষা করে কাজের সন্ধানে বের হন শ্রমজীবী মানুষেরা। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন অনেকেই। এমন আবহাওয়া আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই জেলার উপর দিয়ে গত এক সপ্তাহ ধরে শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এই তাপমাত্রাটি আগামী 2 থেকে 3 দিন অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে শীতের দাপটে অস্থির চুয়াডাঙ্গার জনজীবন। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরছে শিশির। শীতের তীব্রতায় মানুষের কাজের গতি কমে গেছে, এতে বেশি দুর্ভোগে স্বল্প আয়ের মানুষ। আজকে এত পরিমাণ কুয়াশা পড়েছে, এক হাত পড়তে আর মানুষজন দেখা যাচ্ছে না, যানবাহন চলাচল করতে পারছে না। এক কথায় জনজীবন বিপর্যস্ত অবস্থায় হয়ে গেছে শীতের কারণে। টানা কয়েকদিন যাবতীয় চুয়াডাঙ্গা জেলাতে প্রচুর পরিমাণে শীত পড়েছে। শীত জেঁকে বসেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলেও। ভোলায় কনকনে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। জেলে ও নৌযান শ্রমিক সহ নদী নির্ভর শ্রমজীবী মানুষ রয়েছে চরম দুর্ভোগে। শীতে বিপর্যস্ত ঝালকাঠির জনজীবন। তীব্র ঠান্ডায় কষ্টে প্রাণীকুল। এছাড়া হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। রাস্তায় গাড়ি চালানো যায় না, দুর্ঘটনায় অনেক সম্ভাবনা থাকে। সিরিয়ারা কিছু সামনে প্যাসেঞ্জার পাওয়া যায় না। এই অবস্থায় আসলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আর কি এখানে। তবে বেলা বাড়তেই দেশের বিভিন্ন জেলায় মেলে রোদের ঝলকানি। স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। পৌষের শেষ ভাগে সন্ধ্যা নামতেই বাড়বে শীতের তীব্রতা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। তারুণ্য উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আয়োজন করা হয়েছে 3 দিন ব্যাপী লোকনাট্য সমারোহ। শনিবার জেলা প্রশাসক আব্দুস সামাদ লোকনাট্য সমারোহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ আয়োজনে খুশি দর্শক ও শিল্পীরা। আর আয়োজকদের আশা, তরুণরা মাদক ও জুয়া থেকে দূরে রাখতেই এমন আয়োজন। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে লোকনাট্য সমারোহ। ইসলামী গান, গজল, যোগীর গান, গম্ভীরা, আলকাপ গান ও মনসা গান সহ বিভিন্ন আয়োজন ছিল সমারোহে। যদি না যায় কুমঙ্গল হবে। সুস্থ ধারার এমন সমারোহ দেখে খুশি দর্শকরাও। আমি আমার পরিবার বর্গ নিয়ে এখানে এসেছি এবং উপভোগ করছি, খুব ভালো লাগছে। বাংলাদেশের লোক সংস্কৃতি, চাঁপাইনবাবগঞ্জ জেলার সংস্কৃতি যেগুলো আছে এগুলো আবার উঠে এসেছে, আমার খুবই ভালো লাগছে। হারিয়ে যাওয়া গানগুলো দর্শকদের সামনে তুলে আনাই সাফল্য বলছেন শিল্পীরা। আমরা আসছি এখানে গান শোনাতে, যতটুকু পারলাম ততটুকু আমরা শোনালাম, তারা খুশি হয়েছে। এমন অনুষ্ঠানের মাধ্যমে তরুণরা বের হয়ে আসবে মাদক ও জুয়ার নেশা থেকে, এমনটাই আশা আয়োজকদের। স্থানীয় বা এরিয়া ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক বা জেলা ভিত্তিক যে সংস্কৃতিগুলো রয়েছে, বাঙালি সংস্কৃতি, সেই সুস্থ ধারার সংস্কৃতি তুলে ধরাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। চাঁপাইনবাবগঞ্জের এই যে সংস্কৃতির প্রতি আকর্ষণ, মানুষের সম্পৃক্ততা, এটা সত্যি মনে রাখার মতো। আগামীতে এ ধরনের আয়োজন প্রতি বছর করার আশ্বাস জেলা প্রশাসকের। আমরা একেবারে গ্রাম পর্যায় থেকে আমরা খুদে প্রতিযোগীদের মাধ্যমে বিভিন্ন খেলাধুলার আয়োজন করব, এটি চলমান আছে। পরবর্তীতে এমন অনুষ্ঠান দর্শকমুখর করতে বেশি প্রচারণা চালাবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি অংশগ্রহণকারীদের। ডিবিসি নিউজ ডেস্ক। বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে 13 দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র। শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা রোগে ভুগছেন এই অভিনেতা। 22শে ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সময়ের সাথে সাথে তার অবস্থার অবনতি হচ্ছে। অভিনেতার ছোট ছেলে সিফাত ইসলাম জানান, শিল্পী সমিতির কাছ থেকে কোনো সহায়তা না পাওয়ায় এখন তার পরিবার অভিনেতার উন্নত চিকিৎসার জন্য সরকারের সহায়তা চান। প্রয়াত এইচ আকবরের
জলছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। অভিনয় জীবনের শুরুর দিকে নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করে তিনি পান দর্শকপ্রিয়তা। কাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর সিলেট পর্ব। ঘরের মাঠে সিলেট স্ট্রাইকার্সের মিশনটা রংপুরের বিপক্ষে হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে এই ম্যাচে জয়ের গল্প লিখতে চায় সিলেট। অন্যদিকে টুর্নামেন্টের ছন্দে থাকা রংপুর এখানেও অব্যাহত রাখতে চায় জয়ের ধারা। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। টিম বাস থেকেই হাস্যোজ্জ্বল মুখে নেমে এলেন সিলেট স্ট্রাইকার্সের রনি তালুকদার আলামিনরা। নিজের ঘরের মাঠে খেলা বলে কথা। মিরপুরে হারের তিক্ত স্বাদ পেলেও সিলেটে আক্ষেপ ঘোচানোর অপেক্ষা। সিলেটে ম্যাচ হলেই গ্যালারি থাকে কানায় কানায় পূর্ণ। হোম সাপোর্টাররাও অপেক্ষায় থাকেন সিলেটের জয় দেখার জন্য। তাই তাদের হতাশ করতে চান না সিলেট পেস বোলিং কোচ ডলার মাহমুদও। ভালো দিক যে আমরা হোমে খেলছি, তো সেই দিক দিয়ে হোমের ক্রাউডের একটা সাপোর্ট থাকবে। হোপফুলি আমরা যে কাজটা আমাদের করা দরকার, প্লেয়ারদের রাইট জায়গায় রাইট ডেলিভারিটা দেওয়া উচিত। তো ইনশাল্লাহ আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এখান থেকে হয়তো উইনিং ফেজে ফিরব। অন্যদিকে গ্লোবাল সুপার লিগ জয় করা রংপুর বিপিএলও করছে উড়ন্ত পারফরমেন্স। 3 ম্যাচের 3টাতেই জয়। সিলেটেও এই ধারা অব্যাহত রাখতে মরিয়া তারা। আমরা একটা লক্ষ্যে আগাচ্ছি যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা ইনশাল্লাহ। সো ওইভাবে আর কি দল হিসেবে যেভাবে আমরা প্র্যাকটিস এবং যেভাবে আমাদের শিডিউল চলতেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। চেষ্টা করবো যাতে ভালো কিছু করা। তবে হোম টিমের বিপক্ষে জয় একেবারে সহজ হবে না সেটাও জানে রংপুর। তাই মাঠের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি সেটা সময়ের কাছেই তোলা থাক। মিরপুরে হারের মুখ দেখলেও সিলেট স্ট্রাইকার্স জয়ের গল্পটা হয়তো তুলে রেখেছে ঘরের মাঠের জন্য। তবে প্রতিপক্ষ যেহেতু রংপুর রাইডার্স, তাই একেবারে নির্ভরও থাকা যাচ্ছে না। ম্যাচ জিততে হলে হোম অ্যাডভান্টেজের পাশাপাশি মাঠের খেলাতেও দিতে হবে সেরাটা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট। সংবাদে ছিল এখনকার মতো।